আচ্ছা, গত ক্লাসে আমরা হচ্ছে গিয়ে সাম্য বল পড়েছিলাম, তাই না? সাম্য বলের ওই যে আনত তলে কি কি হয় সেটা দেখেছিলাম, মনে আছে? এটা দেখাইছিলাম, চমৎকার। আমরা আজকে ঘর্ষণে যাব, কিন্তু তার আগে আমি একটু ছোট করে রিক্যাপ করি, কারণ মোটামুটি 1-1.5 সপ্তাহ আগে যেহেতু আমাদের লাস্ট ক্লাস ছিল, আমরা হচ্ছে গিয়ে দুটো কেস দেখিয়েছি বলের সাম্যের। মিনান, তুমি আপাতত হচ্ছে গিয়ে ইয়ে করতে পারো, কি বলে এটাকে, মিউট করে রাখতে পারো আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যখন তোমাদের কোনো প্রশ্ন থাকবে তখন তোমরা একটু আনমিউট করে কোয়েশ্চেন করো, আদারওয়াইজ মিউট রাখলেই বোধহয় ভালো হয় আর কি, ইনশাল্লাহ। বাট এনিওয়েজ, সো বলের সামনে আমরা দুটো কেস দেখেছি, আমরা ডিটেলস বলবো না, জাস্ট শুধুমাত্র একটু ইকুয়েশনটা দেখবো। বলের সামনের প্রথম কেস এরকম ছিল যে একটা আনত তল আছে, সেই সরি, একটা সমতল আছে, এবং সেই সমতলের উপরে একটা বস্তু আমরা রেখেছিলাম, তাই না? তো এম ভরের একটা বস্তুকে রাখার জন্য আমরা বলেছিলাম বস্তু তার ওজনের সমান পরিমাণ একটা চাপ বা বল প্রয়োগ করে কার উপরে? তলের উপরে। এবং তার প্রতিক্রিয়া বল হিসেবে তল আমাকে ওয়াই অক্ষ বরাবর একটা অভিলম্বিক প্রতিক্রিয়া দেয়। এবং আমরা বলেছিলাম যেহেতু এখানে ওয়াই অক্ষ বরাবর মোট বলের লব্ধি, এই সংকেতটাকে বলে সামেশন অফ এফ ওয়াই। সামেশন অফ এফ ওয়াই মানে হচ্ছে গিয়ে ওয়াই অক্ষ বরাবর মোট বলের লব্ধি, সেটা আমাদের শূন্য হয়। এটাকে আমরা বলেছি বলের সাম্য। এবং আমরা হচ্ছে গিয়ে দিক নির্দেশ করে বলেছিলাম যে যেহেতু উভয় দিকে আমার এখানে ভেক্টর আছে, উপরের দিকে একটা বল আছে, নিচের দিকে একটা বল আছে, আমরা উপরের দিকটাকে ধনাত্মক ধরি, নিচের দিকটাকে ঋণাত্মক ধরি, এবং আমরা এখানে সামেশন অফ এফ ওয়াই এখান থেকে পরবর্তীতে বলতে পারি যে এম জি, সরি এম জি না, আসলে আর হবে, আর মাইনাস এম জি ইকুয়ালস টু জিরো, যেখান থেকে আমরা আর ইকুয়ালস টু এম জি এই সমীকরণটা বের করে ফেলতে পারি, তাই না? অর্থাৎ সমতলে কোনো একটা বস্তুকে রেখে দিলে তার ওজনের সমান পরিমাণ যে বল থাকে সেই বলের সমান হবে অভিলম্বিক প্রতিক্রিয়ার মান, এটা আমরা বলেছিলাম। এবং কেস টুতে আমরা দেখিয়েছিলাম যে যদি আনুভূমিক তলের সাথে একটা নির্দিষ্ট কোণে আনত থাকে, একটা নির্দিষ্ট থিটা কোণে আনত থাকে কোনো তল, সেই তলের উপরে আমরা যদি একটা বস্তুকে অবস্থান করাই, এবার বস্তুটা একটু গোলাকার হয়ে গেছে, যাই হোক। সো যদি একটা বস্তুকে আমরা অবস্থান করাই, সেই বস্তুর ওজন তো সবসময় খাড়া নিচের দিকে কাজ করবে, তার কোনো মানে ব্যতিক্রম নাই, এবং ওজনের সমান পরিমাণ বলটাও এই জন্য নিচের দিকে থাকবে। কিন্তু তল সবসময় তলের লম্ব বরাবর, মানে বস্তুকে তলের লম্ব বরাবর অভিলম্বিক প্রতিক্রিয়া দেয়। যেই কারণে আমরা ওজন যে এমজি আছে, মানে ওজন না আসলে, ওজনের সমান পরিমাণ যে বল এমজি আছে, তার দুইটা উপাংশ ত্রিকোণমিতির সাহায্যে নিয়েছিলাম। একটাকে বলেছিলাম এমজি কস থিটা, যদি তোমাদের মনে থাকে, আরেকটাকে বলেছিলাম আমরা এমজি সাইন থিটা। এবং আমরা এখানে বলেছিলাম এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এই ব্যাপারটাকে আমরা তলের সাথে চিন্তা করি, তলের সমান্তরালকে এক্স অক্ষ, তলের উপর লম্বকে ওয়াই অক্ষ বলে আমরা এখানে সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু জিরো পাবো। এবং সামেশন অফ এফ ওয়াই মানে হচ্ছে আর মাইনাস এম জি কস থিটা ইকুয়ালস টু জিরো পাবো। সুতরাং এখান থেকে আর ইকুয়ালস টু এম জি কস থিটা বলা যায়। দুই কেসের জন্য দুই রকম অভিলম্বিক প্রতিক্রিয়া আমরা পেয়ে থাকি, এইটুকু আমরা বলেছিলাম, তাই না? এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই যে সমীকরণটা আছে সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু জিরো, অথবা তার পরের লাইন আর মাইনাস এম জি কস থিটা ইকুয়ালস টু জিরো, এরকম সমীকরণ কেস ওয়ানেও আছে, সামেশন অফ এফ ওয়াই জিরো আর মাইনাস এম জি ইকুয়ালস টু জিরো। আমাকে বলো এই সমীকরণটা এটা কি রকম সমীকরণ? সমীকরণের বাম পক্ষে, আচ্ছা কি রকম সমীকরণ পড়ার কথা, এই সমীকরণের বাম পক্ষে সামেশন অফ এফ ওয়াই বা আর মাইনাস এম জি, এটা কি রাশি? স্বাধীন রাশি, ঠিক আছে। আর এগুলো ভেক্টর রাশি, এগুলো ভেক্টর রাশি, এগুলো স্বাধীন চলক, স্বাধীন রাশি না, বা স্বাধীন চলক বা ওই রকম না, এগুলো সবাই ভেক্টর রাশি। সমীকরণের বাম পক্ষে কয়টা ভেক্টর রাশি আছে? দুইটা, আর মাইনাস এম জি দুইটা। পরের লাইনে এই বাম পাশে একটা ভেক্টর, ডান পাশে একটা ভেক্টর চলে যায়, তাই না? বাট বাম পাশে এই উপরের লাইনে বাম পাশে দুইটা ভেক্টর আছে। এখন আমাকে বলো, যেহেতু সমীকরণ,
এই আর মাইনাস এম জি দুইটাই ভেক্টর রাশি, তাহলে শূন্যটা কি? ভেক্টর না স্কেলার? না, কিভাবে স্কেলার হবে তুমি চিন্তা করে দেখো একটু। যদি একটা সমীকরণের বাম পক্ষে এক প্রজাতির রাশি, ডান পক্ষে আরেক প্রজাতির রাশি হয়, ওটাকে তো আমরা সমীকরণ বলতে পারি না, পারি? সমীকরণ হওয়ার জন্য উভয় পক্ষে, এটা আমরা মাত্রা সমীকরণের ওখানেও পড়েছিলাম যে উভয় পক্ষে একই জাতীয় রাশি হতে হয়, তাই না? তো দ্যাট মিনস আমার আর মাইনাস এম জি এরা যদি ভেক্টর রাশি হয়, ডান পাশে যেটা এরাও কি রাশি? অবশ্যই ভেক্টর হওয়ার কথা। আইডিয়াটা বুঝতে পারছি? জিরো এখানে ভেক্টর, সাব্বাস, এখানে জিরো একটা ভেক্টর। এই ব্যাপারটা মাথায়, এই জিনিসটা বোঝানোর জন্যই আসলে দেখিয়েছি। এইটাকেই শূন্য ভেক্টর বলে। বুঝাইতে পারছি? ইন্টারমিডিয়েটের বইয়ে 26 রকমের আছে, বাট আরো অনেক রকম হইতে পারে, মানে 26 রকমের বেশিও হইতে পারে। ওকে, সো আর মাইনাস এম জি, এই যে জিরো, এটা হচ্ছে জিরো ভেক্টর, এটার নাম শূন্য ভেক্টর। শূন্য ভেক্টরের সংজ্ঞা আছে। শূন্য ভেক্টরের সংজ্ঞা আমি আস্তে আস্তে দিব, এখনই আজকে দিব না। বাট যেটা মাথায় রাখতে হবে, শূন্য ভেক্টরের জন্য তার মান শূন্য হয়, মানে শূন্য ভেক্টর কাকে বলবো? যার মান শূন্য এবং দিক সুনির্দিষ্ট নয়। দিক সুনির্দিষ্ট নয়। শূন্য ভেক্টর এমন একটি ভেক্টর যার মান শূন্য এবং যার দিক সুনির্দিষ্ট নয়। কেন সুনির্দিষ্ট নয় সেটা আরেক দিনের কথা, সেটা আমি অন্যদিন আলাপ করবো ইনশাল্লাহ। বা শুধু দিক সুনির্দিষ্ট নয় বলতে কি বোঝায় এটা আমি আরেকদিন বুঝাবো, বাট এইটুকু জাস্ট জেনে রাখো, ঠিক আছে? ওকে, সো এই যে বলের সামনের দুটো কেস, এই বল এবং এইখানেও এইটা শূন্য, এইটা একটা শূন্য ভেক্টর। এখন বলের সামনের এই যে দুটো কেস আছে, দুটো কেসে খেয়াল করে দেখো, বাম পক্ষে মাত্র দুইটা বল দ্বারা সাম্যাবস্থা হয়েছে, আর মাইনাস এম জি কস থিটা, দুইটা বল। আর মাইনাস এম জি, এখানেও কয়টা বল? দুইটা বল। সো সাম্যাবস্থা হওয়ার জন্য কি সবসময় দুইটা বলই লাগবে? নট নেসেসারিলি। তিনটা বল, চারটা বল, 10টা বল মিলেও সাম্যাবস্থা অর্জন করতে পারে। সেটার একটা কেস আমি একটু দেখাইতে চাই বা এক্সাম্পল দেখাইতে চাই। বাট সেই এক্সাম্পলটা দেখানোর আগে আমরা একটু ভেক্টর যোগের যে ত্রিভুজ সূত্র ছিল সেই ত্রিভুজ সূত্রটা মনে করব। সাফন কিছু বলতে চাচ্ছিলা? ওকে, সো তোমাদের যদি মনে থাকে যে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা আমরা আসলে কিভাবে দেখিয়েছিলাম, এই হচ্ছে গিয়ে মনে করো আমাদের জন্য এবি বাহু, এটা একটা ভেক্টর রাশিকে প্রকাশ করছে। এই হচ্ছে আরেকটা বাহু, এটাকে বললাম মনে করো বিসি বাহু, এটা আরেকটা ভেক্টর রাশিকে প্রকাশ করছে। তোমরা কি এখনো হায়ার ম্যাথের চ্যাপ্টার 12 পড়েছো? ওকে, সো ভেক্টর ওখানে কিছু কিছু পড়াইছে, তাহলে তৃতীয় ত্রিভুজ সূত্র জিনিসটা চলে আসার কথা অলরেডি, হয়তোবা। বা না আসলেও আসবে, সমস্যা নাই, না আসলেও সমস্যা নাই। আমরা তো পড়ি, আমি তো তোমাদেরকে দেখিয়েছি ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র কি। সো মনে করো এবি ভেক্টরটা আসলে পি ভেক্টর, বিসি ভেক্টরটা মনে করো কিউ ভেক্টর। তাহলে এই এবি আর বিসি, পি আর কিউ যোগ করলে আমার যে ফলাফল আসবে, রেজাল্ট আসবে, লব্ধি ভেক্টর আসবে, সেটা হবে এসি বরাবর, তাই না? আমরা তাহলে বলতে পারি ভেক্টর পি প্লাস ভেক্টর কিউ ইকুয়ালস টু হচ্ছে ভেক্টর আর, এই কথাটা আমরা বলতে পারি, নিঃসন্দেহে বলতে পারি। এখন যেহেতু এটা সমীকরণ, সমীকরণের মধ্যে বাম পক্ষ ডান পক্ষ আছে এবং পক্ষান্তর করা যায়, তাহলে আমি যদি পরের লাইনে এরকম লিখি ভেক্টর পি প্লাস ভেক্টর কিউ মাইনাস ভেক্টর আর ইকুয়ালস টু কত আসবে বলো? সাবাস, জিরো আসবে। এখন তাহলে এখানেও কি তিন, এটাতে তুমি যদি বাম পক্ষ তাকাও, এই সমীকরণে বাম পক্ষে কয়টা ভেক্টর আছে? তিনটা। এই তিনটা ভেক্টর যোগ করার পর ফলাফল কি আসছে? আমরা যদি এখন বলি এই তিনটা ভেক্টর বল, তিনটা ভেক্টর তো যে কোনো ভেক্টর হইতে পারে, বল হইতে পারে, বেগ হইতে পারে, ত্বরণ হইতে পারে, বাট যদি আমরা বলি এই তিনটা ভেক্টর বল, তাহলে এই তিনটা ভেক্টরের লব্ধি কত হয়েছে?
সাবাস, তাহলে তখনও কি বলের সাম্য অর্জন করছে বলা যায় না? আইডিয়াটা বুঝাতে পারছি? এক্স্যাক্টলি, যদি একাধিক এটাই তো আমাদের বলের সাম্যের মূল সংজ্ঞা। একাধিক বল কাজ করার পর যদি লব্ধি শূন্য হয়, এই যে এই যে এটাই হচ্ছে বলের সাম্যের মূল কথা। বুঝাইতে পারছি? সো একাধিক বল মানে কি? 2টা হইতে পারে, 3টা হইতে পারে, 10টা হইতে পারে, 100টা বল মিলেও যদি লব্ধি শূন্য হয় তখন ওটা বলের সাম্য অর্জন করা সম্ভব। সো বলের সাম্য অর্জন করার জন্য মিনিমাম কয়টা বল লাগবে? 2টা, ম্যাক্সিমাম ইনফিনিটি। এটার কোনো শেষ নাই। বুঝাইতে পারছি? সাবাস। এখন দেখো, এই যে মাইনাস আর, আমাদের এই দুইটা সমীকরণ, এখানে একটা আর আছে, এখানে একটা মাইনাস আর আছে। এই আর এবং মাইনাস আর এরা পরস্পর বিপরীত ভেক্টর। এরা পরস্পর কি? বিপরীত ভেক্টর। তোমাদেরকে আমি এখন দুটো সংজ্ঞা শিখাবো, যেটা ইয়াতে লাগবে না, ফিজিক্সে খুব একটা লাগবে না আপাতত, ইন্টারে উঠে লাগবে, কিন্তু হায়ার ম্যাথে লাগবে। প্রথম সংজ্ঞাটা হচ্ছে ধারক রেখা। ধারক রেখা হচ্ছে কোন একটা ভেক্টর রাশিকে তুমি যে সরল রেখা দিয়ে প্রকাশ করবা সেটাই ধারক রেখা। ফর এক্সাম্পল, একটু আগে এই চিত্রে আমরা পি ভেক্টরকে যেই সরল রেখা দিয়ে প্রকাশ করছি তার নাম কি? এবি, বলতে পারি? তাহলে এবি সরল রেখা হচ্ছে পি ভেক্টরের ধারক রেখা। সিমিলারলি কিউ ভেক্টরের ধারক রেখা হচ্ছে বিসি সরল রেখা, এবং আর ভেক্টরের ধারক রেখা হচ্ছে এসি সরল রেখা। সাবাস। ধারক রেখা কাকে বলবো? যে সরল রেখা ভেক্টর রাশিকে প্রকাশ করে, যে সরল রেখা ভেক্টরকে প্রকাশ করে, অবশ্যই জ্যামিতিক ভাবে প্রকাশ করে, এটা তো বলার অপেক্ষা রাখে না। সো যাই হোক, রেখাংশ মানে ধারক রেখা এই জন্য বলে এটাকে, বিকজ তুমি দুই দিকে আজীবন পর্যন্ত বর্ধিত করতে পারো। কিন্তু প্রকৃতপক্ষে যতগুলো ধারক রেখা নিয়ে আমরা কথা বলবো সেগুলো প্রত্যেকটাই হচ্ছে রেখাংশ। রেখাংশের দৈর্ঘ্য নির্দিষ্ট, কিন্তু রেখার দৈর্ঘ্য নির্দিষ্ট না। রেখা, রশ্মি, রেখাংশ তিন জিনিস, তাই না? সো ধারক রেখা বলতে আমরা আসলে রেখাংশ মিন করি বা রশ্মি মিন করি, বাট এটা ওই যে চলিত কথায় বলা হয়ে গেছে ধারক রেখা। লাইন অফ সাপোর্ট বলে ইংরেজিতে এটাকে, লাইন অফ সাপোর্ট। বুঝছো? এখন ধারক রেখার কি কি থাকবে? ধারক রেখার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য থাকবে। সেই ধারক রেখার নির্দিষ্ট দৈর্ঘ্যটাকে আমরা বলবো ওই ভেক্টর রাশির মান। এবং ধারক রেখার একটা শুরুর বিন্দু আছে, সেই শুরুর বিন্দুকে বলি আমরা আদি বিন্দু। যেমন এবি সরল রেখার এ বিন্দুটা হচ্ছে আদি বিন্দু, বি বিন্দুটা হচ্ছে শেষ বিন্দু বা শীর্ষ বিন্দু। ঠিক আছে? সো অলওয়েজ ধারক রেখার যে ডিরেকশনটা সেটা আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে হবে। ধারক রেখার দুইটা পার্ট, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে দিক। মান দৈর্ঘ্য দিয়ে প্রকাশ করে, দিক আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে প্রকাশ করে। ধারক রেখার সংখ্যাটা আমি এই জন্য বলছি কারণ সমান ভেক্টর দুটা মানে একের অধিক ভেক্টরের মধ্যে তুলনা করতে গিয়ে যদি আমরা 2টা 3টা 4টা 10টা ভেক্টরকে সমান বলি, একজন আরেকজনের সমান বলি, এই সমান ভেক্টর আসে ধারক রেখার উপর শর্ত আরোপ করে। সমান ভেক্টরের সংজ্ঞা ধারক রেখার উপর শর্ত আরোপ করে হয়। কাকে সমান ভেক্টর বলবো? ধারক রেখা যদি এক দৈর্ঘ্যে সমান হয়, 1 নাম্বার ধারক রেখা যদি দৈর্ঘ্যে সমান হয়। 2 নাম্বার যদি দিক একই হয়, একাধিক ধারক রেখার যদি দৈর্ঘ্যে সমান হয়, দিক একই হয়, 2 নাম্বার শর্ত। 3 নাম্বার শর্ত, যদি ধারক রেখাগুলো পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদেরকে তুমি সমান ভেক্টর বলবা। কি বলবা? সমান ভেক্টর। ফর এক্সাম্পল, মনে করো এটা একটা ভেক্টর, এটাকে আমরা বললাম পি ভেক্টর, এবং মনে করো এটা আরেকটা ভেক্টর, এটাকে বললাম মনে করো কিউ ভেক্টর। তোমরা কি চিত্র দেখে বুঝতে পারতেছো? পি ভেক্টর এবং কিউ ভেক্টর এদের দৈর্ঘ্য সমান, এরা একই দিকে আছে এবং তাদের ধারক রেখাগুলো সমান্তরাল। সুতরাং তুমি বিনা দ্বিধায় বলতে পারো ভেক্টর পি ইজ ইকুয়ালস টু ভেক্টর কিউ। বুঝাইতে পারছি? যদি দুইটা শর্ত মানে মিলে একটা শর্ত না থাকে,
সমান্তরাল না হইতো তাহলে কি আমরা ওটা সমান ভেক্টর বলতে পারতাম না, এই তিনটাই মিলতে হবে তাহলেই আমরা সমান ভেক্টর বলতে পারবো। স্যার ওখানে এখানে কোনো সমান ভেক্টর নাই, এই ত্রিভুজের মধ্যে কোনো সমান ভেক্টর নাই। ভেক্টর হয় কেমন? কোনটা ভেক্টর হয় কেমনে? ধারক রেখা হচ্ছে ধারক রেখা এটা কেমন? মানে বুঝি নেই, এবি ধারক রেখা কিভাবে হয় বলতে? না না, এখানে তো কোনো সমান ভেক্টর নাই, আমি বললাম যে সমান ভেক্টর হওয়ার জন্য ধারক রেখার শর্ত লাগে, বা ধারক রেখা তো যে কোনো রেখাই হতে পারে, বা ধারক রেখার সংজ্ঞার মধ্যে তো কোনো শর্ত নাই। ও মানে সমান ভেক্টর হওয়ার জন্য আমি কি করব, আমি দুইটা ভেক্টর সমান বলবো তখন যদি দেখি তাদের ধারক রেখাগুলোর মধ্যে এই শর্তগুলো থাকে, তাইলে। বুঝতে পারছো? সমান ভেক্টর হইতে গেলে স্যার তিনটা শর্ত মিলতে হবে স্যার। তিনটা শর্তই মিলতে হবে। সমান্তরাল কি? কার দিক একই? ধারক রেখার দিক একই। কার দৈর্ঘ্য সমান? ধারক রেখা গুলার দৈর্ঘ্য সমান। কারা সমান্তরাল? ধারক রেখা গুলা সমান্তরাল। এক্স্যাক্টলি। আচ্ছা, যাই হোক, সো এটাই হচ্ছে গিয়ে আমাদের জন্য ধারক রেখা শর্ত, ধারক রেখার উপর শর্ত আরোপ করে সমান ভেক্টর আসে। সমান ভেক্টরের পরে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে বিপরীত ভেক্টর। একটু আগে আমি বললাম না, আর এবং আর মাইনাস আর এরা হচ্ছে গিয়ে পরস্পর বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টরের সংজ্ঞাটাও ধারক রেখার উপর শর্ত আরোপ করে আসে। ধারক রেখা যদি সমান ভেক্টরের 1 নাম্বার শর্ত যা, বিপরীত ভেক্টরের 1 নাম্বার শর্ত তা দৈর্ঘ্য সমান হইতে হবে। 2 নাম্বার শর্ত, দিক বিপরীত হইতে হবে 180 ডিগ্রি, ভিন্ন না বিপরীত। ভিন্ন এবং বিপরীতের মধ্যে পার্থক্য আছে, দিক বিপরীত হইতে হবে। এবং 3 নাম্বার, এটাও একই শর্ত, সমান ভেক্টরের সমান্তরাল ধারক রেখা হইতে হবে। যদি এই 3টে শর্ত পালন করে তখন তাদেরকে বিপরীত ভেক্টর বলবো। এক্সাম্পল, মনে করো এটা একটা পি ভেক্টর। ওই যে মনে করো তুমি বাসা থেকে বের হইছো, স্কুলের দিকে গেছো, এরপর তুমি আবার কি করছো, স্কুল থেকে মনে করো বাসার দিকে আসছো বিপরীতমুখী হয়ে। তো দুইটা ধারক রেখা একই দৈর্ঘ্যের, সমান্তরাল ধারক রেখা, কিন্তু একটার দিক ডানে একটার দিক বামে, দিক বিপরীত। তখন আমরা বলবো ভেক্টর পি এবং ভেক্টর কিউ পরস্পর বিপরীত ভেক্টর, এই জন্য একটা মাইনাস সাইন দিব। দ্যাটস ইট। বুঝাইতে পারছি? ভেরি গুড। পক্ষান্তর করলে শূন্য ভেক্টর। শুধু বিপরীত ভেক্টরকে পক্ষান্তর করলেই যে শূন্য ভেক্টর হবে তা না, সমান ভেক্টরকে পক্ষান্তর করলেও তুমি শূন্য ভেক্টরই পাবা। এই যে পি ইকুয়ালস টু কিউ বলছো, তাহলে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর ইকুয়ালস টু কত হবে? ইয়েস। আচ্ছা, এনিওয়েজ বাট এটা ভালো ভালো ক্যাচ ছিল, এটা ভালো ক্যাচ ছিল, এটা একটা চমৎকার ক্যাচ ছিল। এনিওয়েজ, সো সমান ভেক্টর বিপরীত ভেক্টর বুঝাইতে পারছি জিনিসটা। এবার এই যে ত্রিভুজ সূত্রটা আছে, এবি প্লাস বিসি ইকুয়ালস টু এসি, এসি এর বিপরীত ভেক্টর কি হবে তাহলে? সিএ। বুঝতে পারতেছো? এসি এর বিপরীত ভেক্টর হবে সিএ। তাহলে আমরা যদি এখন এইভাবে চিত্রটা আঁকি, তুমি তোমার বাসা থেকে বেরোইছো, এ থেকে বি পর্যন্ত আসছো একটা ভেক্টর, বি থেকে সি পর্যন্ত আসছো আরেকটা ভেক্টর, এরপর তুমি থামো নাই, তুমি আবার সি থেকে এ পর্যন্ত আসছো তৃতীয় ভেক্টর, তুমি ফাইনালি কি এ থেকে শুরু করে এতেই আসছো না? তো তোমার লব্ধি সরণ হয়েছে 0, রাইট? এখন তুমি যদি এখন এই ত্রিভুজ বরাবর যদি তুমি সরণ চিন্তা না করে শুধুমাত্র ইয়ার চিন্তা করো, এটাকে কি বলে, বলের চিন্তা করো, এবি একটা বল, বিসি একটা বল, সি একটা বল, তখন কিন্তু ভাইয়া এরা সবাই বলের সাম্য নির্দেশ করবে। বুঝতে পারছি? সাবাস সাবাস। এখন এরকম করে তুমি যদি 4টা বল দাও, 10টা বল দাও, সেগুলোও কিন্তু আসলে একই রকম ঘটনা ঘটবে। বুঝতে পারছো? বুঝতে পারছি? নাইস, চমৎকার চমৎকার। তো এই হচ্ছে কি আমাদের বিপরীত ভেক্টর সমান ভেক্টরের ঘটনা।
কেন বললাম? কারণ বইয়ে দেখবা, তোমাদের বইয়ে একটা উদাহরণ আছে যে একটা বইকে দুইটা সুতা দিয়ে বেঁধে যদি ঝুলাই দেওয়া হয়, তাহলে ওখানে তিনটা বলের কথা বলা আছে, একটা T1 টান, একটা T2 টান, নিচের দিকে W ওজন, এরকম একটা ব্যাপার বলা আছে। ওই ব্যাপারটাই আমি তোমাদেরকে এখন একটু দেখাবো যে তিনটা বলের সাম্য দিয়ে আসলে কিভাবে জিনিসটা হয়। ওকে, এনিওয়েজ, সো এখন দেখো যে আসলে এখানে কি হইতেছে বা কিভাবে হচ্ছে। তোমাদের বাসায় কারো কারো বাসায় এরকম থাকার কথা যে ওই যে অনেক সময় ছবি টানানোর জন্য এরকম ইয়ে থাকে, খেয়াল করছো কিনা জানি না, যে এটা ধরো একটা ছবির ফ্রেম, ফটো ফ্রেম, ইয়েস। সো ফটো ফ্রেম, মনে করো ফটো ফ্রেমের গায়ে দুই জায়গায় এরকম হচ্ছে গিয়ে দুইটা আহ পেরেক লাগায় এরকম সুতালে ঝুলানো থাকে, খেয়াল করছো? বাসায় গিয়ে, বাসায় যখন ওই ফটো ফ্রেমটাকে তুমি ঝুলাবা, ঝুলানোর জন্য কি করো তখন? ওয়ালের মধ্যে একটা ফুটা করো। ফুটা করার পর এই যে সুতা দুইটা আছে, এবার এই সুতাটা যে এরকম করে ঝুলাই দাও, তাই না? ঠিক স্যার। তারপর হচ্ছে গিয়ে ফটো ফ্রেমটা ঝুলে থাকে, এরকম না জিনিসটা? এখন এখানে কি ঘটনা ঘটে সেটা একটু বোঝানোর চেষ্টা করি। এখানে কি ঘটনা ঘটে? এই যে একটা হলুদ তার আছে না, হলুদ তারের এই সোজা বরাবর একটা টান টান কাজ, টান টান হয়ে থাকে না তারটা, এইখানে একটা টান বল কাজ করে, এটাকে T1 মনে করো, এটাকে বললাম T1, এইটা একটা টান। আবার এইখানে আরেকটা সুতা আছে না, এই সুতা বরাবর আর একটা টান কাজ করে T2। এখন যখন তুমি সুতাটা ঝুলাইছো, তার মানে ওর ওজনটা কি খাড়া নিচের দিকে কাজ করতেছে না? জি স্যার। এই যে তিনটা টান বল, একটা T1, একটা T2, আর একটা হচ্ছে W, T1, T2 এবং W, এই তিনটা মিলে আসলে পুরো ঘটনা ঘটতেছে। বুঝতে পারছো? জি স্যার। লোকে দিলাম আমরা। লব্ধি জিরো অবশ্যই হবে, এখানে অবশ্যই লব্ধি জিরো হয়। এখানে আমি সমীকরণ বলতে পারি যে T1 প্লাস T2 ইকুয়ালস টু W, ইকুয়ালস টু বলে, মাই ব্যাড, এটা ভুল লিখছি। T1 প্লাস T2 প্লাস W ইকুয়ালস টু হচ্ছে 0। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এখন এটা কিভাবে, এখন এখানে কিভাবে কাজ করে সেটা আমি একটু বুঝাই। ফার্স্ট অফ অল একটা জিনিস একটু খেয়াল করে দেখো, তুমি কখনো চাইলে, যতই চাও না কেন, এই যে দুইটা সুতা আছে, এই দুইটা সুতাকে কখনোই সোজা এরকম টান টান করতে পারবা না, যতই চেষ্টা করো না কেন। তার কারণ হচ্ছে যদি তুমি এই সুতাকে এরকম সোজা বামে, একটাকে ডানে নিয়ে যাও, একটাকে বামে নিয়ে যাও, তাহলে ওজন যে নিচের দিকে ডব্লিউ আছে, এটারে ব্যালেন্স করার মতো কেউ নাই। বুঝতেছো? যেহেতু তোমার সুতাটা যেরকম বেঁকে গেছে, এই বেঁকে যাওয়ার জন্য দেখো নিচের দিকে তুমি একটা ভার দিতে পারতেছো, এইখানেও টান খাইতেছে, এখানে তুমি টান খাইতেছে। যদি তুমি এরকম ফ্ল্যাট সুতা করে ফেলো, সুতা তো বাইকা যাবে, বাইকা যাবে না? ও তো আর ওই যে কাঠের তক্তার মতো না। স্যার ফ্ল্যাশ হলে তো স্যার এটা ঝুলাইতে পারবো না স্যার। এক্স্যাক্টলি, এটারে কখনোই আমি ফ্ল্যাট করতে পারবো না। যদি ফ্ল্যাট কইরা রাখতে চাই, তাহলে কি করতে হবে? এই নিচের ডব্লিউ বরাবর উপরের ডব্লিউতে আবার কি করতে হবে? একটা চাপ দিতে হবে, মানে আরেকটা সুতা দিতে হবে, কিছু না কিছু করতে হবে, নাহলে তুমি এটারে ব্যালেন্স করতে পারবা না। কারণ এখানে মাইনাস মাইনাস ডব্লিউ হবে না, তিনটা বলের সমষ্টি। আমি এখানে ধরো প্লাস মাইনাস ওরকম করে দেই নাই আর কি, বুঝছো? হ্যাঁ, এখানে ওইভাবে আমি ডিরেকশন এখনো ধরে নেই। আচ্ছা, এখন অনেকের মনে প্রশ্ন হইতে পারে যে স্যার এটা কিভাবে হয়, সেটাও দেখাই দিই একবার। হ্যাঁ, তো তোমার এখানে যেটা ফোকাস করতে হবে, যে এই একটা T1 বল আছে, ঠিক আছে, এই একটা T2 বল আছে, আর নিচের দিকে কি আছে? একটা W আছে। এই তিনটা মিলে আসলে আমার সাম্যাবস্থা অর্জন করছে।
এখন ডব্লিউ তো পুরোপুরি হচ্ছে উলম্ব, আমি এইখানে একটা মনে করো ইয়া আঁকলাম, কি বলে এটাকে, হরাইজন্টাল লাইন, বা হচ্ছে গিয়ে এটাকে হরাইজন্টাল বাংলা কি জানি, আনুভূমিক, হ্যাঁ আনুভূমিক লাইন একটা মনে করো টান দিলাম। তো আনুভূমিক লাইন টান দেওয়ার জন্য এটাকে θ1 কোণ এবং এটাকে θ2 কোণ বলা যায়। সো তখন এই যে টি ওয়ান এর ডান দিকের একটা উপাংশ থাকবে না, যেটাকে টি1 cos θ1 বলা যায়, আর উলম্ব বরাবর একটা উপাংশ থাকবে না, যেটাকে টি1 sin θ1 বলা যায়। আমি ওই যে উলম্ব তলে কিভাবে বল ভাঙতে হয় দেখাইছিলাম না, মনে আছে? শর্টকাটে ত্রিকোণমিতিকে আমি বলছিলাম যার সাথে কোণ সে কজ আর একটা সাইন, বলছিলাম না? তো ওইরকম করে যেটা আনুভূমিক সেটা টি1 cos θ1, যেটা উলম্ব সেটা টি1 sin θ1। আবার এরকম টি টু বাম দিকে একটা হবে টি2 cos θ2, আর উপরের দিকে হবে টি2 sin θ2। বুঝতে পারছো? সো একটা জিনিস দেখো, এই যে টি2 cos θ2 এবং টি1 cos θ1 পরস্পর বিপরীত দিকে না? এরা প্রকৃতপক্ষে রিয়েল লাইফে একজন আরেকজনকে নাকচ করে দেয়, এবং এরা নিজেদেরকে নাকচ করে দেওয়া পরে আমার এই যে টি2 sin θ2 যেটা আছে, আমার এই যে টি2 sin θ2 যেটা আছে এবং টি1 sin θ1 যেটা আছে, এই দুইজন মিলে ডব্লিউ কে নাকচ করে। তো তখন সমীকরণ লেখা যায় ডব্লিউ ইকুয়ালস টু টি1 sin θ1 প্লাস টি2 sin θ2, এরকম লেখা যায়। এবং এই কারণটাতেই কেবলমাত্র এই ফটো ফ্রেমটা স্টেবল থাকে। অথবা তোমাদের বইয়ের যে চিত্রটা আছে, যে একটা বইয়ের মধ্যে রশি বাইন্দা ওরা এরকম ঝুলায় রাখছে, কেমনে স্টেবল আছে? এই কারণে স্টেবল আছে, এই সমীকরণের কারণে স্টেবল আছে। বুঝাইতে পারছি? অবশ্যই অবশ্যই। এই ভাঙাভাঙি বুঝতে পারছো না? এই যে টি1 যেটা আছে, এই টি1 তো ডান দিকে উপরে যাইতেছে, তাই না? তাহলে ত্রিভুজ সূত্র অনুযায়ী অনুভূমিক উপাংশ কোন দিকে যাবে? ডান দিকে যাবে। আর উলম্ব উপাংশ কোন দিকে যাবে? উপরের দিকে যাবে, রাইট? দেখো ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই যে ত্রিভুজ সূত্র অনুযায়ী। তো এই যে θ1 কোণ, যেহেতু θ1 কোণের সাথে যে উপাংশ সেটা হচ্ছে টি1 cos θ1, আর উলম্ব বরাবর যেটা সেটা টি1 sin θ1। এটা ত্রিকোণমিতি অ্যাপ্লাই করছে, আর কিচ্ছু না, ঠিক আছে? আবার টি2 এর জন্য যদি চিন্তা করি, টি2 যেহেতু বামে গেছে, তাহলে টি2 এই যে বামে, টি2 এর ভূমি উপাংশ বামে এবং টি2 এর উলম্ব উপাংশ হচ্ছে উপরের দিকে। বুঝতে পারছো? তো এই টি2 এর যে ভূমি উপাংশ টি2 cos θ2 এবং এই যে টি1 cos θ1, এই দুইটা একটা একটাকে নাকচ করে দেয়। বুঝতে পারছো? একটা একটাকে ক্যান্সেল আউট করে। তাহলে বাকি থাকে কে কে? টি1 sin θ1, এক্স্যাক্টলি, এই দুইটা বাকি থাকে। দুইটাই কি উপরের দিকে না? এবং ডব্লিউ কোন দিকে? তো যেহেতু তোমার ফটো ফ্রেমটা ঝুলে আছে, তার মানে এই ডব্লিউ কে এই দুইজন মিলে ব্যালেন্সে রাখছে, বলা যায়। বুঝি নাই। ব্যালেন্স করছে নাকচ করছে একই কথা। ব্যালেন্স করছে নাকচ করছে দুটো একই কথা। কারণ নাকচ করছে বলেই তো ব্যালেন্স হয়েছে, এটাই তো বলের সাম্য। তো তখন আমি সমীকরণ লিখতে পারি ডব্লিউ ইকুয়ালস টু টি1 sin θ1 প্লাস টি2 sin θ2। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? জি জি, টি1 sin θ1 এবং টি2 sin θ2 মিলে ওজনটাকে ব্যালেন্স করতেছে, মানে ওজনটাকে সরবরাহ করতেছে বা ওজনটাকে নাকচ করতেছে, যেভাবেই বলো না কেন। ঠিক যেমন অভিলম্বিক প্রতিক্রিয়া বল, ওই যে সময়ের পরিমাণ বলকে নাকচ করে দেয়। ইয়েস। বুঝতে পারছো?
ওকে, চমৎকার। তো এটাই হচ্ছে গিয়ে আসলে মূল ঘটনা। এটা এই জন্য পড়াইলাম তোমাদের, কারণ ধরো কোয়েশ্চেন কোনো জায়গায় খুব কঠিন করতে চাইছে, বইয়ে যেহেতু এই যে এরকম বই ঝুলানোর ব্যাপারটা আছে, সো এরকম টাইপের একটা স্টেম দিয়ে দিল, তখন তো বিপদে পড়ে যাবা, তাই না? যেন এটা বুঝতে পারো আর কি। স্যার এটা স্যার স্যার পরীক্ষা স্যার প্রশ্নটা স্যার কি বলে আসতে পারে? ধরো এই যে তোমাকে T1 θ1 T2 θ2 এগুলো বলে দিবে, অথবা হয়তোবা যে কোনো একটা বলবে না, তারপর তোমাকে বলবে যে বের করো যে θ2 কত, θ1 কত ইত্যাদি। স্যার চিত্র দেখছে দেখে হ্যাঁ, তারপরে চিত্র এঁকে স্যার দেখে হবে। বুঝি নাই, আরেকবার বলবা?